হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভোর 4টের সময় কিন্তু একদম স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর দাদা দিদি আর আমি মিলে 4:35-এর সময় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন রওনা দিলাম স্টেশনের দিকে। আর স্টেশনে উঠতেই এখানে মায়ের মন্দির দেখতে পেলাম, তাই এখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম স্টেশনের দিকে। আর হ্যাঁ, এই ভোরবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোনোর সাধ্য আমার ছিল না। তার জন্য কিন্তু আগের দিন রাত্রিবেলায় দাদা দিদি আমাকে সাথে নিয়ে ওর বাড়িতে চলে যায়। আর তার জন্যই কিন্তু ভোরবেলায় আমাকে ডেকে তোলা হয়েছে, তারপরে রেডি হয়ে বেরোতে পারলাম। বাড়িতে থাকলে কোনোদিনই আমি হয়তো যেতে পারতাম না দাদা দিদির সাথে, কারণ প্রত্যেক দিন তো এই টাইমটা হয় আমার মাঝরাত। তো যাই হোক, বেশ কিছুক্ষণ আমরা হাহা হি করছিলাম স্টেশনে দাঁড়িয়ে। তারপরেই চলে আসলো আমাদের ট্রেন। আর অনেক অপেক্ষার পরে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে উঠে জায়গা করে বসে নিয়েছিলাম। আর এই দিকে দেখো আমাদের কাণ্ড, সারাদিন সময় পাইনি আমরা নেল পলিশ পরার। আমার দিদিও সময় পায়নি, তার জন্য ট্রেনের মধ্যে কিন্তু আমরা নেল পলিশ পরে নিচ্ছিলাম। দিদির সাথে করে নেল পলিশটা নিয়েই এসেছিলো, কারণ আমাদের নেল পলিশ পরার সময় হয়েছিল না। দিদির পরা হয়ে গেলে কিন্তু আমিও পরে নিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে নেল পলিশ শোকাতে শোকাতে আর আমরা মজার মজার গল্প করতে করতে পৌঁছে গেলাম নৈহাটিতে। আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম বড় মায়ের পুজো দিতে। আর বড় মায়ের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা চলে যাব দিদির বাড়িতে। ওটা আমার আর একটা দিদি, মানে আমার পিসির মেয়ের বাড়িতে। তোমরা আগেও দেখেছিলে আমি ওই দিদির বাড়ি গিয়েছিলাম কার্তিক পুজোতে, সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে। তো আবারও আজকেও যাবো ওই দিদির বাড়িতেই। আর এইগুলো দেখে তো মনে শান্তি লাগছিল, মনে হচ্ছিল যে সত্যি বড় মায়ের কাছে পৌঁছে গেছি। এখানে এই যে ডালাগুলো বিক্রি হচ্ছিল, ফুলের মালাগুলো বিক্রি হচ্ছিল, এগুলো দেখেই যেন একটা শান্তি শান্তি লাগছিল। মনে হচ্ছিল যেন বড় মায়ের একদম কাছে আমরা পৌঁছেই গেছি, আর একটু হলেই বড় মায়ের দেখা পেয়ে যাব। যাই হোক, তারপরে কিন্তু আমরাও এই বড় মায়ের জন্য ডালাগুলো কিনে নিয়েছিলাম। তারপরে কিনে কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। দেখো কত পরিমাণে লাইন পড়ে গেছে, তাও আমরা কত ভোরবেলা কিন্তু এসছিলাম। যাই হোক, এইভাবে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি, কিন্তু লাইন কিন্তু এখনও শেষ হয়নি। যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা কত পরে তাহলে দাঁড়াতে পারবো। প্রচুর লাইন ছিল। আমি ভেবেছিলাম যে সানডেতে হয়তো ভিড় কম থাকবে, কিন্তু ভাবিনি যে এতটা লাইন হয়। এমনি গল্প শুনেছি যে প্রচুর লাইন হয়, তো আজকে সেটা নিজের চোখেই দেখলাম। তারপরে আমরা শেষমেশ দাঁড়িয়ে পড়েছিলাম। আর দাঁড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের কপালে বড় মায়ের এই তিলক পরিয়ে দেওয়া হলো। আর আমরা এগুলো পরে নিয়েছিলাম, পরে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপরে ধীরে ধীরে কিন্তু লাইন এগিয়ে যাচ্ছিল। আর এদিকে আমার দাদা কিভাবে যাচ্ছিল দেখো, দিদির মাথায় ডালাটা বসিয়ে দিয়েছে। আর একটু আগেই আমরাই সবার লাস্ট ছিলাম। এখন আমাদের পিছনেও কত লাইন হয়েছে সেটা তোমরাই দেখে নাও, কি পরিমাণে ভিড় হয়েছে। আমরা এখন পুজো দিতে এসেছি, কখন হবে জানি না। আমরা এখন লাইনে রয়েছি। এই যে আমার বর, এই যে আমাদের ডালা। অবশেষে আমরা কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম। শুধু মনে হচ্ছিল যে আর কতক্ষণ পরে বড় মায়ের দেখা পাবো। তবে বড় মায়ের খুব কাছাকাছি পৌঁছে গেছিলাম। তো চলো ভিতরে গিয়ে কতক্ষণে বড় মায়ের দেখা পাই তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরের ভিতরে এসে আমরা আবারও এইভাবে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বড় মায়ের দিকে এগিয়ে চলেছিলাম।
অবশেষে বড় মায়ের দেখা পেলাম, পুরোপুরি বড় মায়ের কাছে চলে এসেছিলাম। আর তারপরে কিন্তু পুজো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম যে কিভাবে পুজো দেবো, কারণ প্রচুর ভিড় ছিল। তবে বড় মাকে দেখে আমি যেন ভাষা হারিয়ে ফেলেছিলাম। অনেকক্ষণ ধরে বড় মায়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম, অনেকক্ষণ ধরে বড় মাকে দেখতে পেলাম। খুব খুব শান্তি মনে হচ্ছিল, মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বড় মাকে দেখে যেন সব দুঃখ কষ্ট ভুলে গেছিলাম। যাই হোক, তারপরে কিন্তু পুজো দিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু বেরোতে মন চাইছিল না বড় মার সামনে থেকে, কিন্তু বেরোতে তো হবেই, তার জন্য কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম। আর এখানে লেখা ছিল ধর্ম যার যার, বড় মা সবার। এই লেখাটা খুব ভালো লাগলো। তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম কিন্তু রাস্তার দিকে। আর তারপরে রাস্তা দিয়ে চলতে চলতেই আমরা এক ফেমাস কচুরির দোকান চলে আসি। এই দোকানের নাম হচ্ছে ভোলা ফুচকা। তো এই দোকানের ফেমাস কচুরি খেতে চলে এসেছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে এসেছিলাম নৈহাটি গঙ্গার দিকে, কারণ এখন আমরা কিন্তু লঞ্চে করে যাব দিদির বাড়িতে। ওই যে আগেই বললাম যে পুজো দিয়ে আমরা দিদির বাড়িতে যাব। তারপরে এখানে দাদা চলে এসেছিল লঞ্চের টিকিট কাটতে, আর আমি এই দেখো, দেখতেই পাচ্ছ আমাকে, আমি কিন্তু গুটি গুটি পায়ে খুব মজার সাথে চলে যাচ্ছিলাম লঞ্চের দিকে, কারণ আমার লঞ্চে উঠতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু লঞ্চে তো ওঠাই হয় না, কারণ লঞ্চে করে কোথাও যাওয়া হয় না। আর আমাদের ওই সাইডটাতে তো লঞ্চ নেই, আমাদের ওইদিকে শুধু ট্রেন লাইন, আর সেই কারণেই আর কি কোথাওই যাওয়া হয় না। আবার অনেক বছর পর কিন্তু আমি লঞ্চে উঠলাম। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম এখানে সিট নিয়ে বসার জন্য। তারপরে কিন্তু বসেও পড়েছিলাম। আমি একা বসেছিলাম সামনের সিটটাতে, আর পরের সিটটাতে দিদি আর দাদা বসেছিল। আর তারপরে কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছিল, আর যখন লঞ্চ চলছিল তখন যেন মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো আমার, মানে খুব ভালো লাগছিলো। যাই হোক, বেশ কিছুক্ষণ সময় পরে কিন্তু আমরা চলে এসেছিলাম এক পাড় থেকে আর এক পাড়ে, আর এবার কিন্তু নামতে হবে। আর যাই হোক, আমরা কিন্তু নেমে পড়েছিলাম লঞ্চ থেকে, এবার চলে যাচ্ছিলাম রাস্তার দিকে। আর রাস্তায় গিয়ে কিন্তু আমাদেরকে অটো ধরতে হবে। আর দেখো, এই যে এই মানুষটাকে দেখতে পেলে, এই মানুষটাকে একটা অন্যরকম লাগছিল না? যাই হোক, উনি আমার ভিডিওতে চলে এসেছিলো, সেটা পরে খেয়াল করলাম। সাজ পোশাকটা, ওনার লুকটা একদম অন্যরকম ছিল। যাই হোক, তারপরে আমরা অটোতে উঠে পড়েছিলাম, আর অটোতে উঠে কিন্তু আমরা যাচ্ছিলাম দিদির বাড়িতে। যাই হোক, তারপরে অটো করেও কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছিলাম, আর তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। আর দাদা এখানে কিন্তু মিষ্টি কিনে নিচ্ছিল দিদির বাড়ির জন্য। আর ওদিকে আমার দিদির ছেলে ফোন করেছিল, ও আসছে আমাদেরকে নিতে। এটা আমাদের হিরো চলে এসেছে।
কোথায় দোকান? তা তুই যা। এই যে তারপরে আমার দিদির ছেলে চলে এসেছিলো, আর দিদির ছেলের সাথে কিন্তু আমি প্রথমে যাচ্ছি বাইকে করে, আর দিদি আর দাদা কিন্তু ওরা ওয়েট করছে, ওরা হেঁটে হেঁটে কিছুটা আসছে হয়তো। আর তারপরে এই যে সেই প্রাণের শহর বাঁশবেড়িয়া, এখানে আমি আগের বার এসে মানে কার্তিক পুজোতে এসে ছবি তুলেছিলাম। আর এই জায়গাটাই একটা প্যান্ডেল হয়েছিল, ওই ঠাকুরটাও দেখতে এসেছিলাম। তারপরে এই রাস্তাটা খুবই চেনা, এই রাস্তা ধরে কিন্তু ওই যে আমার দিদির বাড়ি দেখা যাচ্ছে, এটা ঠিক হংসেশ্বরী মন্দিরের সামনেই, কারণ আমার দিদির বাড়িটা থেকেই মন্দিরটা দেখা যায়। তারপরে পৌঁছে গেলাম দিদির বাড়ির সামনে, আর এখানে এই যে বড় মামা দাঁড়িয়ে আছে, একটু কথা বলে নিলাম। ও মামি ভালো আছো? শরীর খারাপ? কি হলো তোর রিয়াকশন এরকম কেন? চিনতে পেরেছিস? কি বাড়ি চিনতে পেরেছিস? এখন নতুন জামাইবাবু পেয়ে তোদের ব্যাপার স্যাপারই আলাদা। যাই হোক, শুনতেই পেলে দিদি কি বলছিল। দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম, আর তারপরে দিদি আর দাদা কিন্তু পরে আসছিল, কারণ আমি তো আগে আগেই চলে এসেছিলাম। দুষ্টুদা পরে আমাকে নামিয়ে দিয়ে ওদেরকে আনতে গেছিলো। ওই যে ওরা আসছে। যাই হোক, পুজো দিয়ে কিন্তু আমরা অনেক সকালের মধ্যে দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম। পুজো দেওয়াটাও আমাদের 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আর সাথে সাথে দিদি চা এনে দিল, আর তারপরে চা খেয়ে চলে এসেছিলাম দিদির বাড়ির সামনে সেই লোকনাথ মন্দিরে, যেটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। আর তারপরে কিন্তু কিছুক্ষণ বসে আবারও চলে এসেছিলাম আমরা হংসেশ্বরীর মন্দিরে যাওয়ার জন্য। তারপরে এই যে হংসেশ্বরী মন্দিরের সামনে পৌঁছেও গেছি। এই মন্দিরটা মানে এত ভালো লাগে কি বলবো, দিদির বাড়িতে আসলেই এই মন্দিরে আসতে হবে, আর এই মন্দিরে আসার উদ্দেশ্যেই দিদির বাড়িতে আসা হয় এক নম্বর কথা। আমার ডিপিতে একটা ছবি দেওয়া আছে মন্দিরে, দেখেছিস? ডিপির ছবিটা দেখেছিস? হ্যাঁ। ডিপির ছবিটা হবে না? হোয়াটসঅ্যাপ ডিপিটা যেটা। হ্যাঁ, আগেও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে এই মন্দিরটি, আর আজকে আবারও কিন্তু পুরো মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো মন্দিরটা কেমন লাগে। দেখো, এটাও কিন্তু একটা শান্তির জায়গা। কি দারুণ জায়গাটা। যাবি একটু ভিজে তাকিয়ে আছে, ওই তো বৃষ্টির মধ্যে বেরিয়েছিস কি না, ছাতাটা নিয়ে আসলে হয়তো। পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখালাম, আর এবার যাচ্ছি মন্দিরের পাশেই একটা জায়গা আছে, দুষ্টুদা বললো ফার্ম আছে, তো আমরা ওখানেই যাচ্ছি। আর তার মাঝে আমরা অনেকক্ষণ সময় কিন্তু দাঁড়িয়েছিলাম। এই দেখো আমার দিদি ধপ্পাস হয়ে যাচ্ছিলো এখনই। যাই হোক, অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, এই কারণেই প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তার জন্য আমরা একটা পুরোনো বাড়িতে দাঁড়িয়েছিলাম। তারপরে চলে আসলাম ফার্মে। আর এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় ছাগল। আমরা এখানে চলে এসেছিলাম কিন্তু ছাগল দেখতে। হ্যাঁ, ছাগল আমাদের ওখানেও আছে। সবাই তোমরা বলতেই পারো যে ছাগল কি কখনো দেখোনি, যে ওখানে ছাগল দেখতে গেছো, কিন্তু না, ছাগল এই কারণে দেখতে এসেছি কারণ এখানকার মানে অনেক ইতিহাস আছে। এই ছাগলগুলোর বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, যেহেতু দুষ্টুদারা এখানকার বাসিন্দা, তো ওরা সবটা জানে, আর ওরা এখানে সবসময় দেখাশোনা করে, সেই কারণে কিন্তু জানতে পারলাম। ওই যে সাদা কালারের যে ছাগলটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পাকিস্তানের ছাগল। এখানে কিন্তু রাজস্থানের, পাকিস্তানের সব ছাগল ছিল। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম, এবার যাচ্ছিলাম বাড়ি। ওই যে পানকৌড়ি, কি দারুণ। আর ওই যে ওখানে নৌকো করে আসছে, মাছের খাবার দিচ্ছে, কি সুন্দর। যে দেখো কি সুন্দর মাছের খাবার দিচ্ছে।
এই পরিবেশটা আমার এত ভালো লাগে এখানকার, মানে আমি বলে বোঝাতে পারবো না। এখন মন্দির থেকে ঘুরে আসলাম, মন্দিরের সামনে আমার দিদির বাড়ি। ওই যে মন্দিরটা দেখা একবার, ওই যে মন্দির, দেখো কি দারুণ লাগছে এখান থেকে। ওরা কি সুন্দর ঘুরে ঘুরে মাছের খাবার দিচ্ছে। তারপরে এইদিকে কিন্তু দিদি আবার এইসবের আয়োজন করে ফেলেছিল। আমরা বাড়ি এসে খেতে বসে পড়েছিলাম ডাল পুরি আর সয়াবিন আলুর তরকারি। যাই হোক, দারুণ টেস্টি ছিল খাবারটা। আমরা খেয়ে দিয়ে কিন্তু আবার রেস্ট করছি। আর এইদিকে দেখো কাণ্ড, কোথায় শালি জামাইবাবুর হাত পা টিপে দেবে, তা না জামাইবাবুকেই টিপে দিতে হচ্ছে শালির পা। তাহলে কি করে হবে বলো? যাই হোক, আমরা সবাই মিলে একটু রেস্ট করছিলাম আর বড় মামার ছেলে এই পুচকুটার সাথে কিন্তু একটু খেলা করছিলাম। ওরকম নাই, দেয় আরেকবার এটা করে দাও তুমি করে দাও। একবার করে দাও, একবার আচ্ছা, একবার চোখ মেরে দাও, একবার দেখো। ওই যা ফোন গায়ে যা, ক্যামেরা। তারপরে দেখো এ কি জ্বালাই পড়ে গেলাম আমি। দিদির আবদার, আমাকে চিকেনটা রান্না করতেই হবে। দিদি জেনে গেছে যে আমি খুব ভালো রান্না করি, আমার রান্না খেয়ে ওদের খুব ভালো লেগেছিল। তারপরে কি আর করবো, তার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিলাম রান্না করার। প্রথমেই চিকেনের আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে ওই তেলেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা। আর এইদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে কী কী দিয়েছিলাম সেই ভিডিও কিন্তু নেওয়া হয়নি। এর মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো আর জিরে পেস্ট। তারপরে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়েছিলাম পাতিলেবুর রস আর সর্ষের তেল, কিছুটা কেটে রাখা টমেটো আর কুচি করা পেঁয়াজ। তারপরে ওই তেলেই দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। দেখো আমাদের ছোট এই যে চিকেন রান্না করছে, স্পেশাল চিকেন, একদম সেই টেস্ট, জিভে জল আনা টেস্ট। দেখলেই জিভে জল চলে আসে। চিকেনের কালার দেখেছে, অসাধারণ। ঠিক আছে, রাঁধুনি নিজে টেস্ট করছে চিকেনের ঝোল এখন, সেই অসাধারণ চিকেন, কোনো কথা হবে না, একদম লাজবাব পুরো। দেখি রিয়াকশানটা দেখি একবার, একদম ফাটাফাটি। জিও চলো খেয়ে দিয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হচ্ছে। এই যে আমাদের এখন ধনেপাতা যাচ্ছে, মানে যাকে বাংলা ভাষায় বাজে পাতা বলা হয়। দেখতেই পাচ্ছেন চিকেনের ওপরে চিকেনটা আরও কালারফুল হয়ে যাচ্ছে। যত টাইম এগোচ্ছে তত চিকেন কালারফুল হচ্ছে, একের পর এক মশলা পড়ে যাচ্ছে। তারপর তো আমাদের লাস্ট একদম সিক্রেট মশলা আছে, ঠিক আছে, একদম সিক্রেটলি পুরো মশলাটা। হ্যাঁ, মশলা দেখানো যাবে না, একটা সিক্রেট মশলা আছে। চাকু আছে, ওদের চাকুতে কাট। দেখতে পাচ্ছ রাঁধুনি মশলার প্যাকেটে ছিঁড়তে পারছে না, সিক্রেট মশলা। দেখেছো, চলে যাচ্ছে আমাদের সিক্রেট মশলা একদম। সেন্ট বেরোচ্ছে কি মশলা দিয়ে, ও পুরো ফোনের ভেতরে ভিডিওতে গন্ধ চলে যাচ্ছে সেন্ট। যাই হোক, আমি মন দিয়ে রান্না করছিলাম আর এদিকে আমার দিদির ছেলে শয়তানি করে ভিডিও করছিল। তারপরে দেখতেই পেলে আমি ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু ধনেপাতা আর চিকেন কারি মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলেছিলাম। তার সাথে আছে পাঁপড় ভাজা। তারপরে এদিকে কিন্তু দুষ্টুদা হংসেশ্বরী মায়ের ভোগ নিয়ে চলে এসছে, তো সবাই মিলে আমরা একটু করে খেয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেছিলো। এইদিকে কিন্তু সব রেডি হয়ে গেছে খাবার দাবার, আমরা সব প্লেট সাজিয়ে নিয়ে কিন্তু বসে পড়েছি। এই যে আমার সেই চিকেন রান্না, আর এখানে ছিল চাটনি, তার পাশে এটা দেখতে পাচ্ছ ডাল ছিল। আর আজকে নতুন একটা জিনিস টেস্ট করব, কখনোই আমি খাইনি, সেটা হচ্ছে মানকচু বাটা। দিদি বললো খুব ভালো টেস্ট, খেয়ে দেখ, তার জন্য আজকে ট্রাই করব। আর ছিল আলু ভাজা, পটল ভাজা, স্যালাড আর পাঁপড়। যাই হোক, খেতে খেতে কিন্তু সবাই বেশ ভালো ভালো রিভিউ দিচ্ছিল আমার এই চিকেন রান্নার। এবার দেখি দুষ্টুদা খেয়ে কি বলে। এই দুষ্টুদা, রান্না কেমন হয়েছে? গাইস, আমি আজকে এত ভালো রান্না করেছি যে খাওয়া বেশি হয়ে গিয়েছে বেচারার। খেয়ে দেখো পেটের অবস্থা, খেয়ে এখন হাঁপিয়ে গিয়েছে। এত ভালো রান্না করেছি আমি যে বেশি বেশি খেয়ে ফেলেছে আজকে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা সবাই মিলে একটু শুয়ে রেস্ট করছিলাম।
এই যে দেখতে পাচ্ছ, প্রথমে আছে তৃষা, তারপরে দুষ্টুদা, তারপরে আমি, তারপরে আমার পাশে দাদা, তারপরে দিদি। সবাই মিলে কিন্তু আমরা একটু শুয়ে মজা করছিলাম, গল্প করছিলাম। তারপরে তো বাড়ি আসতে হবে, তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছিলাম। ব্যাগ নিয়ে ফটো তোল, টাকা ভর্তি ব্যাগ দিচ্ছি যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ। ও আমার বৌমাও হয়, আমার মামিও হয়। আর এদিকে দেখো দিদি গাছ থেকে পেয়ারা পেড়ে দিচ্ছে। আমার তো গাছ থেকে ফল ফুল পাড়তে খুব ভালো লাগে। এটা এরকম এরকম করে দাও। এই যে কে এরা আবার? এটা হাম্পি দিদা, হাম্পি দিদা। এই গুরু যাবো খানে। হ্যাঁ, যাই হোক, তারপরে বাড়িতে চলে এসেছিলো টোটো, আর তারপরে আমরা টোটোতে উঠে কিন্তু সবাইকে টাটা করে দিয়ে চলে এসেছিলাম। আর ওই যে পিছন পিছন দিদি আসছে। দিদি আবার কি করে, যতদূর দেখা যায় ততদূর দেখে। ওই যে দিদি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, যতদূর দেখা যাবে ততদূর দেখবে। আর পিছন পিছন এই যে দুষ্টুদাও আসছিল। ওই দেখো মানুষ বসে, ওই যে ওখানে ওই কাঠের দিকে ওই জায়গাটা করে মানুষ বসে, ঠিক আছে? এটা তো সেম, ওখান থেকে কন্ট্রোল করে এইগুলা। যদি একবার হ্যাঁ, যদি এইটা কিন্তু ওরা দেখা যায়, যদি একবার পড়ে সিঁড়ি লিফটের মাধ্যমেও উঠে যায়, উঠে যায়, তাহলে কি অবস্থাটা? এই র্যাক তো বেড়ায়, র্যাক থাকলেও যাই হোক, এইভাবে দাদা আমাদেরকে সব দেখাতে দেখাতে নিয়ে আসছিল, বেশ ভালোই আসছিলাম। তারপরে গেল আমাদের টোটো গাড়ি খারাপ হয়ে। তারপরে মাঝ রাস্তা থেকে আবার টোটো চেঞ্জ করে কিন্তু আমরা চলে এসেছিলাম কল্যাণী স্টেশনের কাছে। তারপরে চলে আসলাম স্টেশনে, আর তারপরে চলে এসেছিলো আমাদের ট্রেন। তারপরে সবাই মিলে ট্রেনে উঠে চলে এসেছিলাম রানাঘাটে। তারপরে রানাঘাটের ভিডিও আর কিছু করা হয়নি। রানাঘাটে নেমে অনেক কাজ মিটিয়েছিল দিদি। তারপরে কাজ টাজ মিটিয়ে আবার আমরা গেদে লোকালে উঠে পড়েছিলাম। গেদে লোকালে উঠে বেশ ভালোই ফাঁকা ফাঁকা ছিল, জায়গা পেয়ে গেছিলাম, জায়গা নিয়ে বসে পড়েছিলাম। আর বসে পড়ে তারপরে এইদিকে দেখো কেমন খুনসুটি করছে, মজা করে এইসব রিলস বানাচ্ছে। তারপরে এরকম মজা করতে করতে আমি পৌঁছে গেছিলাম বানপুরে, মানে আমার লোকেশানে। আর দিদি আর দাদা চলে গেছিলো ওদের বাড়িতে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমি চলে যাই বাড়ি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বাই বাই।